নিতাই আর রতন বাবার এই রূপ দেখে কাঁপতে কাঁপতে হাড়গুলো এক জায়গায় জড়ো করল। ভৈরব বাবা তার ঝুলি থেকে ঘি আর চন্দন কাঠ বের করে দিলেন। জ্বালা জ্বালা, দেশলাই জ্বালা। পল্টু দেশলাই জ্বালাতে যাচ্ছে, কিন্তু কিছুতেই জ্বলছে না। বাতাস এত জোরে বইছে যে কাঠি নিভে যাচ্ছে। ওদিকে ভূতগুলো আরো কাছে চলে আসছে। তারা এখন গন্ডিতে ধাক্কা মারছে। মনে হচ্ছে যেন তারা অদৃশ্য কাছে বারবার বাড়ি খাচ্ছে। রাত তখন ঠিক কটা বাজে বলা মুশকিল, তবে আন্দাজ 2-2:30 হবে। গ্রামের নাম রসুলপুর। এমনিতে গ্রামটা বেশ শান্ত, কিন্তু ইদানিং কেমন যেন একটা থমথমে ভাব। চারদিক ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত বলে কথা। গ্রামের শেষ মাথায় ভুবন মুগুলের ঘর। ভুবন গ্রামের পুরনো চাষি, বয়স 50-এর কোঠায়। সারাদিন মাঠে খেটে খুঁটে রাতে একটু আয়েশ করে ঘুমাচ্ছিল, কিন্তু পেটের ব্যথায় ধর্মর করে উঠে বসতে হলো তাকে। রাতে মনে হয় শাকচুন্নির মতো গোগ্রাসে বাসি রুটি আর ডাল খেয়েছিল, তাই এখন তার পেটটা গুড়গুড় করছে। ভুবন অন্ধকারে হাতড়ে হাতড়ে জলের ঘটিটা খুঁজল। পাশে বউ অঘরে ঘুমোচ্ছে। শালা মাঝরাতে চত্ব ঝামেলা। আগে তো মরার মতো ঘুমাচ্ছে, আমার এদিকে জান বেরিয়ে যাচ্ছে। ভুবনের হাতে একটা টিমটিমে লণ্ঠন। বাইরে বেরিয়ে ভুবন দেখল বাতাসটা এমন যেন ভারী। গ্রামে শহরের মতো বাথরুম হয় না। প্রকৃতির ডাক বাড়ির বাইরে এসেই মেটাতে হয়। একটু দূরে বাঁশঝাড়ের পাশে ভুবন গামছাটা কাঁধে ফেলে হনহন করে হাঁটা দিল। বাঁশঝাড়ের কাছে আসতেই হঠাৎ সে শুনতে পেল কিসের যেন একটা খসখসে শব্দ। ভুবন থমকে দাঁড়ালো, লণ্ঠনটা উঁচিয়ে হাঁক দিল, কে কে রে? কেউ গাড়ে? হ্যাঁ, মাঝরাতে ইয়ার্কি মারছিস না? পরে দিচ্ছি লাঠি নিয়ে হাড় গুঁড়ো করে দেবো কিন্তু। কোনো উত্তর নেই, শুধু বাতাসের শাঁ শাঁ শব্দ। ভুবন ভাবল শিয়াল টেয়াল হবে বোধহয়। গ্রামের দিকে শিয়ালের উপদ্রব খুব। ভুবন আবার পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই নাকে এলো একটা পচা ভ্যাপসা গন্ধ। ঠিক যেমন মরা গরু পচে গেলে যেমন গন্ধ বেরোয়, তার থেকে জঘন্য গন্ধ। ভুবন নাকে গামছা চাপা দিল। কি গন্ধ রে বাবা! কেউ কি মরা জন্তু ফেলে গেল নাকি? হঠাৎ বাথরুমের টিনের চালের ওপর থেকে একটা বিশাল কালো ছায়া ধপাস করে ভুবনের সামনে পড়ল। ভুবন চমকে 3 হাত পিছিয়ে গেল। হাত থেকে লণ্ঠনটা পড়ে গিয়েও নিবল না, কাত হয়ে জ্বলতে থাকল। সেই আলোয় ভুবন যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল জন্তু। তাকে দেখতে বাঘের মতো, কিন্তু ঠিক বাঘ নয়। গায়ের চামড়া পচা, জায়গায় জায়গায় মাংস খসে হাড় বেরিয়ে আছে, আর চোখ দুটো, ওরে বাপরে বাপ, যেন দুটো জ্বলন্ত কয়লা। ভুবন এইবার তোতলাতে শুরু করলো। কে 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 তুই? হ্যাঁ, কি চাস? কি চাস? জন্তুটা কোনো বাঘের মতো গর্জন করল না, বদলে একটা মানুষের মতো কিন্তু পৈশাচিক গলায় খিলখিল করে হেসে উঠল। আজ আর নিস্তার নেই ভুবন, অনেকদিন তাজা মাংস খাইনি রে। ভুবনের গলা দিয়ে তখন আর স্বর বেরোচ্ছে না। সে প্রাণপণে চিৎকার করতে চাইল, বাঘ বাঘ বাঁচাও, কিন্তু মুখ দিয়ে শুধু গোঙানি ছাড়া কিচ্ছু বেরোলো না। জন্তুটা এক পা করে তার দিকে এগিয়ে এলো। ভুবন দেখল
ওটার দাঁতগুলো মানুষের মতো, কিন্তু বড় বড় আর ধারালো। ভুবন বলল, আমাকে ছেড়ে দে, আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, দোহাই তোর আমায় ছেড়ে দে। বাচ্চা? আমাদের বাচ্চাদের কথা মনে ছিল তোদের? জমিদারের কথা মনে আছে? জন্তুটা হাসতে হাসতে বলল। এরপর ভুবন কিছু বোঝার আগেই জন্তুটা তার এক থাবায় ভুবনকে মাটিতে ফেলে দিল। ভুবন মাটিতে পড়ে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে উঠল। ওরে বাপ রে বাপ, পড়ে গেলাম রে। ওরে কে আছিস, বাঁচা বাঁচা, শালা শালা বাগে গেল রে। ওরে বাপ রে বাপ। কিন্তু সেই আর্তনাদ গ্রামের কারোর কান পর্যন্ত পৌঁছল না। জন্তুটা ভুবনের পা ধরে হিঁচড়ে টানতে টানতে চলল সেই গ্রামের শেষ প্রান্তের কুখ্যাত বাচ্চা পোতার মাঠের দিকে। ভুবন প্রাণপণে মাটি খামচে ধরার চেষ্টা করলো বাঁশ ঝাড়ে শিকড় ধরার, কিন্তু কিচ্ছু লাভ হলো না। অন্ধকারের মধ্যে সে হারিয়ে গেল। শুধু তার হাতের ঘটিটা পড়ে রইল বাঁশ ঝাড়ের মাঝে। পরদিন সকালে ভুবনের বউয়ের কান্না শুনে গ্রামের লোক জড়ো হয়েছে। হিরণ কাকা গ্রামের বড়, তিনি গম্ভীর মুখে বসে আছেন দাওয়ায়। রতন গ্রামের এক তেজি যুবক হাঁপাতে হাঁপাতে ছুটে এলো মাঠের দিক থেকে। তার মুখ ফ্যাকাশে। রতন বলল, কাকা, সর্বনাশ হয়েছে, ভুবন কাকাকে পাওয়া গেছে। কোথায়? কি হয়েছে? হিরণ কাকা জিজ্ঞেস করল। ওই বাচ্চা পোতার মাঠের ঠিক মাঝখানে লাশটা পড়ে আছে, কিন্তু দেখার মতো অবস্থায় নেই কাকা। নাড়ি ভুড়ি সব বের করা, মনে হয় কোনো জানোয়ার খুবলে খেয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা কি জানেন? ভিড়ের মধ্যে থেকে নিতাই বলল, কি ব্যাপার? জেরে কাস না শালা, হ্যাঁ কি ব্যাপার? লাশের চারপাশে অনেক ছোট ছোট পায়ের ছাপ, দেখে মনে হয় বাচ্চার পায়ের ছাপ, কিন্তু কোনো বাঘ বা শেয়ালের ছাপ নেই। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। শম্ভু বলল, আমি তো আগেই বলেছিলাম ওই মাঠটা ভালো না, ওটা ওই জোকার আস্তানা। তোরা তো আর আমার কথা বিশ্বাস করিস না, বলিস নাকি আমি গাঁজা কর। শম্ভু, চুপ কর, এখন তর্ক করার সময় না, পুলিশে খবর দেওয়া দরকার। পাশ থেকে ভুবনের বউ মুখ চাপড়ে কাঁদছে। ওগো, আমার কি হবে গো? আমার স্বামী রে, তোরা আমার স্বামীকে এনে দে। গ্রামের আরেক বুড়ো হরিপদ দাদু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, পুলিশে খবর দিয়ে কি বালটা হবে? হিরণ, এটা পুলিশ কেস নয়, বোঝার চেষ্টা কর। এটা অন্য ব্যাপার। গত 1 মাসে এই নিয়ে 4 জন গেল। পুলিশ কি ভূতের পোঁদে ডান্ডা মারবে? বন্দুকের গুলি কি হাওয়ায় লাগবে? তাহলে কি করবেন দাদু? আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আর ওই ভূতগুলো আমাদের একে একে মেরে শেষ করে দেবে, তাই তো? মুখ সামলে কথা বল নেতাই, ওটা অভিশপ্ত জায়গা। আমার মনে হয় তারাপীঠ থেকে কাউকে আনা দরকার। ভৈরব বাবার নাম শুনেছিস নাকি? উনি নাকি শ্মশানে থাকেন, মরা মানুষের খুলিতে জল খান। ওনাকে খবর দে, বুঝলি? ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। কেউ বলছে পুলিশ, কেউ বলছে তান্ত্রিক। রতন বলল, দাদু ঠিকই বলেছে। সেদিন রাতে আমিও ওই মাঠের পাশ দিয়ে আসছিলাম। বিশ্বাস করবি না, মনে হলো কে যেন আমাকে নাম ধরে ডাকছে। রতন, ও রতন, এদিকে আয়। আমি তো ভয় প্যান্ট ভিজিয়ে ফেলি আর কি।
এক দৌড়ে বাড়ি এসছি জানিস তো। এই শালা, তুই তো ভিতর ডিম, ডাকলো আর তুই পালিয়ে এলি? হ্যাঁ, গিয়ে দেখতে পারলি না কে ডাকছে? তোর এত বুকের পাটা তো তুই জানা মাইরি। কাল রাতে ভুবন কাকা তো গেল, আজ তুই যা, দেখবো তোর কত সাহস। থাম তোরা, ঝগড়া করিস না। আজই বিকেলে আমি আর রতন গিয়ে ভৈরব বাবাকে নিয়ে আসব। যা হবার হবে, টাকা যা লাগবে আমি দেব। 3 দিন পর ভৈরব বাবা গ্রামে এলেন। লোকটা চেহারা দেখলে বুকের ভেতরটা ধক করে ওঠে। ইয়া লম্বা চেহারা, গায়ের রং মিশমিশে কালো, পরনে রক্তবস্ত্র, গলায় হাড়ের মালা, কপালে মস্ত বড় একটা সিঁদুরের টিপ, হাতে একটা চিমটে আর একটা ত্রিশূল। চোখ দুটো জবা ফুলের মতো লাল, যেন সারা রাত তিনি ঘুমাননি। গ্রামের চণ্ডী মণ্ডপে বসা হল। ভৈরব বাবা এসেই একটা বিড়ি ধরালেন। তিনি হিরণ কাকার দিকে তাকিয়ে বললেন, কিরে, তোদের গ্রামে তো মরক লেগেছে দেখছি। হ্যাঁ, বাতাসে লাশের গন্ধ পাচ্ছি। হিরণ কাকা হাত জোর করে বললেন, বাবা, বাবা আপনি অন্তর্যামী, আমাদের বাঁচান বাবা। গ্রামের ছেলেরা ভয় রাতে বেরোতে পারছে না, এমনকি এমনকি বাথরুমে যেতে গেলেও বউকে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে বাবা। বউকে নিয়ে যাবি তো কি হয়েছে? মরলে দুজনে একসাথে মরবি, রোম্যান্স হবে। ভৈরব বাবা এবার হেসে উঠলেন। নিতাই ফিসফিস করে রতনকে বলল, লোকটা তো বেশ রসিক মাইরি, এর দ্বারা কাজ হবে তো? হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। চিমটাটা মাটিতে ঢুকতে ঢুকতে তিনি বললেন, চল তো, আমাকে ওই জায়গায় নিয়ে চল যেখানে লাশ পাওয়া গেছে, সেখানে চল। সবাই মিলে চলল গ্রামের শেষ প্রান্তে। সন্ধে হয়ে এসেছে, সূর্য ডুবু ডুবু প্রায়। বাচ্চা পোতার মাঠের কাছে আসতেই ভৈরব বাবা থমকে দাঁড়ালেন। তিনি নাক টেনে জোরে একটা শ্বাস নিলেন, তারপর বললেন, গন্ধটা চেনা চেনা লাগছে, বহুকালের পচা রক্ত। বাবা, ভেতরে যাবেন না, ওখানেই তো। রতন ভয় ভয় বলল। ভৈরব বাবা ধমক দিয়ে বললেন, চুপ কর ছোকরা, আমাকে শেখাবি না, দাঁড়া এখানে। তিনি মাঠের মাঝখানে গিয়ে বসলেন। ঝুলি থেকে কিছু ছাই বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। ওম হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, ওম ফট স্বাহা। ওম হ্রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, ওম ফট স্বাহা। হঠাৎ মাঠের মাঝখান থেকে একটা দমকা বাতাস উঠল। ধুলোবালি উড়ে সবার চোখে মুখে লাগলো। ভৈরব বাবা চিৎকার করে উঠলেন, ওরে তোরা সরে যা, সরে যা বলছি, সরে যা, ওরা রেগে আছে, সরে যা। ভৈরব বাবা এবার চোখ বন্ধ করে কাঁপতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি শান্ত হলেন। চোখ খুলে যখন তিনি তাকালেন, তখন তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তিনি ফিরে এসে হিরণ কাকাকে বললেন, সর্বনাশ, তোদের এই গ্রামে এক মহা পাপ হয়েছিল রে, আজ থেকে 150 বছর আগে। কি পাপ বাবা? আমরা তো কোনো পাপ করিনি। ভৈরব বাবা একটা বিড়ি ধরালেন। ভৈরব বাবা বলতে শুরু করলেন, তোদের মনে নেই, কিন্তু এই মাটি মনে রেখেছে। শোন তবে, 150 বছর আগে এই গ্রামে এক জমিদার ছিল, নাম প্রতাপ চৌধুরী। চিনিস চিনিস এই নামে কাউকে? বাপ দাদার মুখে শুনেছি, খুব কড়া জমিদার ছিল। বাগে গরুতে এক ঘাটে জল খেত তার ভয়ে। করা না ছাই, ওটা ছিল একটা জানোয়ার।
শহরের বাচ্চারা মেয়ে মানুষ দেখলেই পাগল হয়ে যেত। গ্রামের কোনো গরিবের বউ বা মেয়ে সুন্দরী হলে তাকে আর ছাড়তো না, জোর করে তুলে নিয়ে যেত তার বাগান বাড়িতে। তারপর ফুর্তি করে মেরে এই মাঠে পুঁতে দিত। ভাবতো কেউ জানবে না। শুধু তাই নয়, বেটার টাকার লোভ ছিল সাংঘাতিক। আশেপাশে গ্রামে ডাকাতি করিয়ে প্রজাদের গলা কেটে প্রচুর সোনাদানা জমিয়েছিল। কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। সে জানতো মোলে এই সম্পত্তি সে সাথে নিয়ে যেতে পারবে না। তাই সে এক ফন্দি আঁটলো। কি ফন্দি বাবা? সে ঠিক করলো তার সব সম্পত্তি এই মাঠের নিচে পুঁতে রাখবে, আর পাহারাদার হিসেবে রাখবে ওই সব অতৃপ্ত আত্মাকে। সে কয়েকজন তান্ত্রিক দিয়ে জ্যান্ত বাচ্চাদের এই মাঠে পুঁতে দিয়েছিল। ওই বাচ্চারা আর এই মেয়েগুলো এখন প্রেত ওই ধন পাহারা দিচ্ছে। জমিদার নিজে অপঘাতে মরেছিল, কিন্তু তারই পাপ এই গ্রামকে ছাড়েনি। তার মানে বাবা, ওই ভূতেরাই কি মানুষ মারছে? হ্যাঁ, ওরা মুক্তি চায়। এতদিন ওরা শান্ত ছিল, কিন্তু এখন ওদের খিদে বেড়েছে। আর তোরা সন্ধে হলেই ভয় ঘরে ঢুকে যাস। তাই ওরা এখন যাকে পায় তাকেই ছলে বলে কৌশলে টেনে আনে। কখনো বাবার স্বর নকল করে, কখনো বউয়ের গলার স্বর। যে একবার ওই ডাকে সাড়া দেয় তার আর রক্ষে নেই। এখন উপায় আমরা কি করব বাবা? উপায় আছে, কিন্তু কাজটা খুব কঠিন এবং ভয়েরও। এই তোদের বুকের পাটা আছে বুকের? জান থাকতে সব করবো বাবা। ওভাবে রোজ রোজ মরাচ্ছে, একবার লড়াই করে জেতা ভালো। বেশ, আজ অমাবস্যা, আজ রাতেই কাজ হবে। ওই মাঠ খুঁড়ে সব কঙ্কাল আর জমিদারের সেই সিন্দুক বের করতে হবে। কঙ্কালগুলোকে চিতায় পুড়িয়ে শ্রাদ্ধ করতে হবে, আর গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হবে। তবেই ওরা মুক্তি পাবে, বুঝলি? আর ওই সিন্ধুক, ওটাতে কি আছে? সোনা দানা হিরে জহরত। কিন্তু খবরদার, ওটা পাপের ধন। ওটা কেউ ছুবি না। ওটা গ্রাম থেকে বহু দূরে সরাতে হবে। রাত 12টা, চারিদিক শুনশান। গ্রামের কুকুরগুলো ভয় আর ডাকছে না। ভৈরব বাবা আগে আগে চলেছেন, হাতে জ্বলন্ত মশাল। রতন, শম্ভু, নিতাই, পল্টু আর হিরণ কাকা সবার হাতে কোদাল, বেলচা আর শাবল। বাকি গ্রামের লোক ভয়ে জালনা বন্ধ করে বসে আছে। মাঠের কাছে আসতেই সবার গাটা ছমছম করে উঠল। মনে হলো যেন হাজার হাজার চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। ভৈরব বাবা বললেন, আমি একটা গন্ডি কেটে দিচ্ছি। খবরদার, কেউ এই দাগের বাইরে যাবি না। যা দেখবি দেখ, ভয় পাবি না, আমি আছি। তিনি মন্ত্র পড়ে চারিদিকে জল ছিটিয়ে দিলেন। তারপর বললেন, নে, শুরু কর খোঁড়া। জয় মা তারা, জয় মা তারা। সালা, মাটি তো নয়, যেন পাথর। কোদাল সালা বসছেই না। জোরে মার, জোরে মার, হাত চালা, আরো জোরে। এই লেগেছে, কিছু একটা এখানে আছে। সবাই মিলে মাটি সরাতেই বেরিয়ে এলো একটা জং ধরা লোহার সিন্দুক, আর তার চারপাশে ছড়ানো অগণিত ছোট বড় হাড়। খুলিগুলো দেখে মনে হয় বাচ্চাদের খুলি। পল্টু বলল, ও বাবা গো, এটা তো মানুষের হাড়। ঠিক তখনই মাঠের আবহাওয়া বদলে গেল। বাতাসটা হঠাৎ করেই যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর মাঠের চারপাশ থেকে ভেসে এলো এক অদ্ভুত কান্নার আওয়াজ।
আমি আর পারবো না, পালা। শম্ভু কোদাল ফেলে দিল। ভৈরব বাবা খপ করে শম্ভুর ঘাড় ধরলেন। কোথায় পালাবি ভীরুর ডিম? পালালে এক্ষুনি ঘাড় মোটকে দেবে। গন্ডির ভেতরে থাক ভেতরে। হঠাৎ অন্ধকার ফুরে বেরিয়ে এলো ছায়া। আবছা আবছা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চা, কিন্তু তাদের চেহারা কি বিভৎস। কারো মাথা থ্যাতলানো, কারো পেট চেরা, নাড়ি ভুড়ি ঝুলছে। তাদের সাথে আছে কিছু মেয়ে মানুষ, তাদের চুল খোলা, জিভ বেরিয়ে আছে। রতন চিৎকার করে উঠল, বাবা ওই দেখুন, ওরা এগিয়ে আসছে। একটা বাচ্চা ভূত গন্ডির কাছে এসে হি হি করে হাসতে লাগলো। কাকু খেলি, আসো না খেলি। এই, 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 দূর হ শালা, একদম কাছে আসবি না। হঠাৎ একটা মেয়ে ভূত, যার শরীরটা পচা, সে শম্ভুর দিকে থুতু ছিটিয়ে দিল। থুতুটা শম্ভুর পায়ে লাগতেই জ্বলে উঠল। শম্ভু যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। অ্যাসিড মারলি রে মাগি। এইবার ভৈরব বাবা রক্তচক্ষু হয়ে উঠল। তিনি নিজের হাতের ত্রিশূলটা শূন্যে ঘোরালেন। জয় মাতারা, জয় মাতারা। আগুন জ্বালা তোরা, তাড়াতাড়ি হাড়গুলো জড়ো কর। নিতাই আর রতন বাবার এই রূপ দেখে কাঁপতে কাঁপতে হাড়গুলো এক জায়গায় জড়ো করলো। ভৈরব বাবা তার ঝুলি থেকে ঘি আর চন্দন কাঠ বের করে দিলেন। জ্বালা জ্বালা, দেশলাই জ্বালা। পল্টু দেশলাই জ্বালাতে যাচ্ছে, কিন্তু কিছুতেই জ্বলছে না। বাতাস এত জোরে বইছে যে কাঠি নিভে যাচ্ছে। ওদিকে ভূতগুলো আরো কাছে চলে আসছে। তারা এখন গন্ডিতে ধাক্কা মারছে। মনে হচ্ছে যেন তারা অদৃশ্য কাছে বারবার বাড়ি খাচ্ছে। একটা ভূত নিতাইয়ের পা কামড়ে ধরল গন্ডির বাইরে থেকে। ভৈরব বাবা ছুটে এসে উদ্ধার করলেন নিতাইকে। অদ্ভুত এক আগুনের ঝলকানি দিয়ে ভূতটা ছিটকে গেল। ভৈরব বাবা চিৎকার করলেন, রক্ত দে, রক্ত দে, ওরা রক্ত চায়। নিজের হাত কাট একটু। হিরণ কাকা এইবার সাহস করে এগিয়ে এলেন। নিজের আঙুল থেকে রক্ত ছিটিয়ে দিলেন হাড়ের স্তূপে। নে রক্ত চাই তো দে। হ্যাঁ এই নে রক্ত। রক্ত পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁল। আগুন জ্বলে উঠতেই এক পৈশাচিক আর্তনাদে ফেটে পড়ল পুরো মাঠ। মনে হলো যেন নরকের দরজা খুলে গেছে। ভূতগুলো আগুনের তাপে ছটফট করতে লাগলো। ভৈরব বাবা মন্ত্র পড়লেন তারও স্বরে, মুক্তি ভাব, শান্তি ভাব, মুক্তি ভাব, শান্তি ভাব। প্রায় ঘন্টাখানিক ধরে চলল সেই চিতা। আগুন তাপে ভূতগুলোর কালো ছায়া আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। বাতাসটা হালকা হলো, সেই পচা গন্ধটাও আর নেই। ভৈরব বাবা মাটিতে বসে হাঁপাচ্ছেন। তার সারা গা ঘামে ভিজে গেছে। তিনি বললেন, কাজ হয়েছে, ওরা মুক্তি পেয়েছে। এবার ওই সিন্দুক তোল। ছেলেরা ধরাধরি করে সিন্দুকটা তুলল। রতন একটা শাবল দিয়ে তালাটা ভাঙল। ডালা খুলতে সবার চোখ ধাঁধিয়ে উঠল। ভেতরে থরে থরে সাজানো সোনার মোহর, হীরের হার, চুনি, পান্না। নিতাইয়ের চোখ চকচক করে উঠল। সে হাত বাড়ালো একটা হীরের দিকে। বাবা বলছে এটা হার নিলে কি হয়? বকে দেবো, কেউ জানবে না। ভৈরব বাবা ঠাস করে এক চড় মারলেন নিতাইয়ের গালে। চুপ কর লবি কুত্তা। এই টাকার উপর হাজার বাচ্চার রক্ত লেগে আছে। 1 টাকা নিবি তো নির্বংশ হয়ে যাবি। তোর বউ বাচ্চা সব রক্ত বমি করে মরবে।
ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দিন, ভুল হয়ে গেছে। পরের দিন সকালে গ্রামের সবাই মিলে একটা লরি ভাড়া করল। সিন্দুকটা লরিতে তোলা হলো। ভৈরব বাবা, হিরণ কাকা আর গ্রামের ছেলেরা চলল পাশের জেলায় এক বড় কালী মন্দিরে। জায়গাটা প্রায় 50 মাইল দূর। মা কালী সেখানে খুব জাগ্রত। মন্দিরে পৌঁছে সিন্দুকটা নামানো হলো। মন্দিরের প্রধান পুরোহিত সিন্দুকটা দেখে হাঁ হয়ে গেলেন। এত সম্পত্তি আপনারা সব দান করবেন? হিরণ কাকা হাত জোর করে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, এটা পাপের টাকা, অভিশপ্ত ধন, আমার চাই না। আপনি এর অর্ধেক দিয়ে মায়ের মন্দির ভালো করে বাঁধিয়ে দিন, মায়ের ভোগের ব্যবস্থা করুন, আর বাকি অর্ধেকটা দিয়ে একটা অনাথ আশ্রম করে দিন, যাতে আর কোনো বাচ্চা অনাহারে না মরে। বাবা, ধন্য আপনারা। মা কালীর কৃপায় আপনাদের গ্রামের সব দোষ কেটে যাবে। আমার কাজ শেষ, এবার আমি চললাম। তবে মনে রাখবি, লোভ আর পাপ এই দুটো জিনিস বাপকেও ছাড়ে না। হ্যাঁ, ওই জমিদার বেটা ভেবেছিল মেরে ধরে সুখ করবে, শেষমেশ তার হাড় গোড়ো পুড়ল, সম্পত্তিও গেল। আর তোরাও সুখে থাকবি, বুঝলি? চললাম আমি। জয় তারা। কয়েকদিন পর শম্ভু আর রতনরা মিলে গয়ায় গিয়ে সেই হাড়ের ছাই দিয়ে পিণ্ডদান করে এলো। এখন আর রসুলপুর গ্রামের মানুষ রাতে বেরোতে ভয় পায় না। সেই বাচ্চা পোতার মাঠ এখন আর অভিশপ্ত নয়। সেখানে এখন গ্রামের বাচ্চারা বিকেলে ক্রিকেট খেলে, চাষিরা ফসল ফলায়। তবে আজও গ্রামের কোনো বয়স্ক লোক ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় একবার থমকে দাঁড়ায়। হয়তো তাদের কানে এখনো বাজে সেই রাতের হাড় হিম করা চিৎকার।